নমস্কার, গুড ইভিনিং। হেলথ কিংবা স্বাস্থ্য আপনার অধিকারের ভেতরেই পড়ে। এই প্রশাসনের কিংবা যে কোনো প্রশাসনের পৃথিবীর তাদের দায় এবং তাদের কাজ নাগরিকদের স্বাস্থ্য পরিষেবা দেওয়া, এবং সেই কারণেই কিন্তু বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে শুরু করে পুরসভার স্বাস্থ্যকেন্দ্রগুলো তৈরি হয়, যাতে আপনি সেখানে গিয়ে স্বাস্থ্যের পরিষেবা নিতে পারেন, সেই সুযোগ যাতে আপনি পান। কিন্তু যদি পুরসভার তৈরি করা হেলথ সেন্টার ভগ্নপ্রায় দশায় পড়ে থাকে তাহলে, কিংবা ধরুন পুরসভার তৈরি করা হেলথ সেন্টার সেটাই কোথাও জলাজুবি বুঝিয়ে, কোথাও মাঠ বেআইনিভাবে দখল করে গড়ে ওঠে, তাহলে প্রশ্ন ওঠে যে পুরসভার হেলথ সেন্টারগুলোর এই বেহাল দশার দায় কে নেবে? প্রথমবার এই প্রশ্ন উঠলে আপনি স্বাভাবিকভাবেই বলবেন দায় পুরসভা নেবে, কিন্তু পুরসভা তো সেই দায় এড়িয়ে যাচ্ছে। কোথাও ভগ্নপ্রায় হেলথ সেন্টার, কোথাও আবার খেলার মাঠ দখল করে স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলার অভিযোগ, তা আবার কোথাও জলা জমি বুঝিয়ে হেলথ সেন্টার তৈরি করা হয়েছে বলে অভিযোগ। আর এই সব অভিযোগ ৬৫ নম্বর ওয়ার্ড জুড়ে, যেন যত অরাজকতা এই ৬৫ নম্বর ওয়ার্ডে। ৬৫ নম্বর ওয়ার্ড পাম অ্যাভিনিউ। পাম অ্যাভিনিউর সঙ্গে আমি আপনি ওতপ্রোতভাবে এই নাম আমরা শুনেছি জড়িত, কারণ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনি থাকতেন এই পাম অ্যাভিনিউতে। বাম জামানায় তৈরি হয়েছিল কিছু স্বাস্থ্যকেন্দ্র, এবং সেই স্বাস্থ্যকেন্দ্র রক্ষণাবেক্ষণের অভাবে এখন এই অবস্থায় যে ছবি আমরা দেখাচ্ছি। ছোট্ট একটা গুমটি ঘর, সেই ঘরের চাঙর ভেঙে পড়ে, বিপজ্জনক অবস্থায় রয়েছে স্বাস্থ্যকেন্দ্রটি। কলকাতা পুরসভার ডেপুটি মেয়র তথা স্বাস্থ্য বিভাগের মেয়র পরিষদ অতীন ঘোষ, তার বক্তব্য এরকম কোনো হেলথ সেন্টার রয়েছে ওই ওয়ার্ডে তিনি জানতেনই না। যাক, সেসব বক্তব্য পরে শোনাবো, কিন্তু প্রথমে পাম অ্যাভিনিউ ৬৫ নম্বর ওয়ার্ডের এই হেলথ সেন্টার, যেটা একেবারে কলকাতার বুকে, শহর কলকাতার বুকে। পাম অ্যাভিনিউ খুব একটা দূরে নয়, রাইট ইন দ্য হার্ট অফ দ্য সিটি। সেই হেলথ সেন্টারটার কি অবস্থা দেখবেন, দেখুন। একটুখানি যদি রিপেয়ার হয়ে যায় নতুন করে তাহলে ভালো হয়, সেটা পেশেন্টের পক্ষে ভালো হবে, আমাদের স্টাফেদেরও ভালো হবে, ওইটুকুই। হ্যাঁ, জানানো হয়েছে, জানে, আর মনে হয় ঠিক করবে যা শুনছি। অ্যাকচুয়ালি দেখুন, আমাদের এদিকে ২০ জন স্টাফ আছি, ঠিক আছে। আমাদের মেন অফিস হচ্ছে 9B তিলিলা শিবতলা লাইনে। তো এইটা একটা ছোট মোটো অফিস আছে, এখানটা শুধু ম্যালেরিয়া টেস্ট হয়, আমাদের ভ্যাক্টো কন্ট্রোলে ওই মশা স্প্রেগুলো এইগুলো হয় এখানটা। তো অ্যাকচুয়ালি প্যাসেজটা অনেক ছোট, যখন পুরো স্টাফ একসাথে হয়ে যায় না তখন জায়গা হয় না। তো অ্যাকচুয়ালি আমাদের এটা বলাই হয়েছে, এটা রিপেয়ারিং অনেকবার এসে দেখে গেছেন, তো রিপেয়ারিং হবার কথা আছে, এটা তৈরি হবে। বলছি যে ভালো যদি হেলথ সেন্টার হয়, আমরা তো চাইবো, আমরা পাবলিক, আমাদের যদি ভালো হয় তার জন্য তো আমরা চাইবো যে সবসময় ভালো হোক। তাকে ছোট জায়গার সমস্যা কি, ওইখানে তো ট্রিটমেন্ট হয়। এতদিন ধরে বামফ্রন্ট সরকার যখন ছিল তখনও এই এই অবস্থাতে এইখানে ট্রিটমেंट হতো। यदि ये सेंटर तो अच्छा बन जाता है तो और भी आदमी जो है कमाने खाने में वो यहाँ आके दिखाएगा, दिखेगा, सब अच्छा रहेगा। अभी तो बहुत खराब हो गया। हाँ, बहुत भी मैंने कि अभी क्या यानी मुश्किल से 5 से 6 घंटा खुलता है, उसके बाद चले जाता है ये लोग बंद करके। बाद में जब आता है बंद होने के बाद आता है। अभी एक टाइम बनाए हुए, उस समय यदि अच्छा हो जाएगा तो सब समय रहेगा खुला हुआ, हर कोई इसमें दिखा सकता है। আমরা চাইছি যে এটা আর একটু ডেভেলপ করুক, আর একটু ভালো হোক। যারা ধরুন সবার তো পয়সা থাকে না, এবারে যারা মানে গরিব তারা হেলথ সেন্টারেই আসে, তারা প্রকৃত যেন মানে সেবা পায়, ইয়ে করে। এই তো অবস্থা ৬৫ নম্বর ওয়ার্ড পাম অ্যাভিনিউ। সেই পাম অ্যাভিনিউর কলকাতা পুরসভার ফ্রি হেলথ ক্লিনিক, বিনা পয়সায় যেখানে আপনি চিকিৎসা পাবেন এমনটা সরকার বলে, তার এই তো অবস্থা। বাসিন্দারা বলছেন এখন না, পাম অ্যাভিনিউর এই ক্লিনিক বাম জামানা থেকেই এরকমভাবে পড়ে রয়েছে। সরকার, নতুন সরকার, তৃণমূল কংগ্রেসের সরকার এখানে এসছে প্রায় ১৪ বছর হয়ে গেল, কিছুই বদলায়নি। এখানেই করোনার ভ্যাকসিন দেওয়া হয়েছে, এখানেই মানুষ নিজেদের শুশ্রূষার জন্য যান, কিন্তু অবস্থা দেখুন হেলথ সেন্টারের। আপনি আমি প্রশ্ন করবই তো যে কেন এমন অবস্থা। প্রথম প্রশ্ন যেটা আমার মাথায় আছে তা হলো, এটা বুদ্ধদেব ভট্টাচার্য তার নিজের বসস্থানের আশেপাশে, তাই জন্য সিপিএম করতেন এককালে ৩৪ বছর রাজত্ব করেছেন, তাই কি তৃণমূল কংগ্রেস এখান থেকে নজর ঘুরিয়ে ফেলেছে? অতীন ঘোষ বলছেন কিছু জানি না, সে বক্তব্য শোনাবো, কিন্তু তার আগে
আমাদের প্রতিনিধি তিনি ওখানে গিয়ে কি দেখলেন, সরেজমিনে গ্রাউন্ড রিপোর্টে তদন্ত করে কি দেখলেন দেখুন। কলকাতা পুরসভার হেলথ সেন্টার, 65 নম্বর ওয়ার্ডের এই হেলথ সেন্টার, যেখানে মানুষ আসেন সুস্থ হতে, কিন্তু যারা এই পরিষেবা দিচ্ছেন তারাই বসে রয়েছেন খোদ বিপদের মধ্যে। আমি একটু দেখাবো হেলথ সেন্টার, একেবারে না বলে দিলে বোঝার উপায় নেই যে আমি একটি কোনো হেলথ সেন্টারের মধ্যে দাঁড়িয়ে রয়েছি। বাড়ির যে ছোট্ট একটি বাড়ি, পরিসর একেবারেই অল্প, এবং একেবারে যেটা দেখাই যাচ্ছে ওপর থেকে একাধিক জায়গা থেকে চাঙড় ভেঙে পড়েছে, সেগুলিকে কোনো মতে প্লাস্টার দিয়ে আটকে রাখা হয়েছে, কিন্তু বৃষ্টি এলে তা কিন্তু রোখা যায় না। এই ওপর থেকেই জল চুইয়ে পড়ে, এখানকার যারা কর্মীরা রয়েছেন তারা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে তাদের। শুধুমাত্র তাদেরই নয়, একেবারে অল্প জায়গা যারা এই মুহূর্তে পরিষেবা দিচ্ছেন, আমি একটু দেখাবো, একেবারে যা স্টাফ রয়েছে সেই স্টাফেই কিন্তু গোটা ঘর কুলোয় না। সেই জায়গা থেকে যখন পেশেন্ট পার্টি আসে তাদেরকে বাইরে দাঁড় করিয়ে রাখতে হয় বাধ্য হয়ে। এই অবস্থায় যাতে দ্রুত এই হেলথ সেন্টারটি রক্ষণাবেক্ষণ করে, রিনোভেট করে নতুনভাবে সাজিয়ে তোলা যায়, তাই কিন্তু আর্জি জানাচ্ছেন এলাকাবাসী থেকে শুরু করে এখানকার যারা কর্মীরা রয়েছেন। এখন দেখার বিষয় কলকাতা পুরসভার হুঁশ কবে ফেরে। ক্যামেরায় সুরজিতের সঙ্গে রক্তিমা দাস, এনকেটিভি বাংলা, কলকাতা। সমস্যা হলো এত বছরে টনক নড়ল না কেন? এত বছরে কলকাতা পুরসভার মেয়র তিনি জানতেনই না, কিংবা মেয়র পরিষদ অতীন ঘোষ তিনিও জানতেন না। মেয়র কিছু এখনো বলেননি, তবে অতীন ঘোষ বলেছেন। অতীন ঘোষ বলেছেন এরকম কোনো হেলথ সেন্টার রয়েছে এই ওয়ার্ডে, তিনি নাকি জানতেনই না। শুনে আমরাও তাজ্জব বনে গেছি, আপনারাও শুনুন। আমাদের ওই ওয়ার্ডে দুটো স্বাস্থ্যকেন্দ্র আছে, হ্যাঁ, দুটোই নতুন স্বাস্থ্যকেন্দ্র। পুরনো যদি কোনো জায়গায় থাকে, কোনো সেন্টার থাকে, করে দেবো। আমাদের স্বাস্থ্যকেন্দ্র আবার একটা ওয়ার্ডে 3-4টে করে করছে। নতুন স্বাস্থ্যকেন্দ্র যেগুলো আমাদের, যেভাবে সারা কলকাতায় 190টা স্বাস্থ্যকেন্দ্র আমাদের এখন আছে, আরও 40টা নতুন তৈরি হচ্ছে। তো প্রত্যেকটা ওয়ার্ডে প্রায় দুটো করে স্বাস্থ্যকেন্দ্র। স্বাস্থ্যকেন্দ্রের আমাদের যে পরিকাঠামো, বারবার থেকে ন্যাশনাল লেভেল থেকে লোকেরা আসছে, দেখে তারা পুরস্কৃত করছে। তো আমাদের পরিকল্পনা প্রাইমারি হেলথ কেয়ারে যা যা সুবিধা সব আমাদের হসপিটালে পাওয়া যায়। ফ্রি মেডিকেল সেন্টার, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের ফ্রি মেডিকেল সেন্টার, এত বড় বড় বোর্ড টাঙানো, আর অতীনবাবু আপনি কিছুই জানতেন না? জানতেন না নাকি জানার চেষ্টা করেননি? আর যে জুতোর নতুন হেলথ সেন্টারের কথা বললেন তা নিয়েও তো অভিযোগ রয়েছে, সেই ব্যাপারে আসছি। কিন্তু তার আগে স্থানীয় কাউন্সিলর নিবেদিতা সরকার তিনি কি বলছেন শুনুন। এটা হলো একটা কালেকশন সেন্টার, ব্লাড কালেকশন করা হয়। ওই ধরুন ম্যালেরিয়া, তারপর ডেঙ্গু, সব রকম ব্লাড কালেকশন ওখান থেকে হয়। তো ওটা সত্যি খুবই খারাপ অবস্থা। আমরা চাইছিলাম যে, আমাদের ইচ্ছে ছিল ওটাকে ভেঙে পুরো নতুন করে তৈরি করার, কিন্তু যেহেতু মানে এখনো আমরা সেরকম পারমিশন পাইনি এবং ফান্ডও জোগাড় করতে পারিনি, সেই জন্য আমরা ওটা এখন ভাবছি আপাতত আমরা ওটাকে, আর সবচেয়ে বড় কথা ওখানে জায়গা খুব কম। অতীনবাবু একটু তো সমস্যা হয়ে গেল, কারণ নিবেদিতা শর্মা তো বলছেন পারমিশন পাননি, ফান্ড জোগাড় হয়নি, তাই এই হেলথ সেন্টারের উন্নতি হয়নি, হাল ফেরেনি। তার মানে পারমিশন পাইনি মানে কাউন্সিলর, স্থানীয় কাউন্সিলর নিশ্চয়ই আবেদন করেছিল, এবং যদি আবেদন করেন তাহলে মেয়র পরিষদ আপনি, অতীনবাবু, আপনি জানতেন না? নিশ্চয়ই জানতেন। কিন্তু তাহলে কি বাম জামানার ভূত দেখার মতো, যেটা আপনারা এখনো দেখেন, 34 বছরের ভূত আপনারা এখনো দেখছেন, যেহেতু পাম অ্যাভিনিউ, যেহেতু বুদ্ধদেব ভট্টাচার্যের বাসস্থানের আশেপাশে, সেই কারণেই কোনোদিন ফিরে তাকাননি? প্রশ্নটা তুলছি। এমন অভিযোগও আসছে, বিস্তর অভিযোগ আসছে। এবার অতীন ঘোষ তিনি নিজেই বললেন যে ওখানে আরো দুটো হেলথ সেন্টার হয়েছে 65 নম্বর ওয়ার্ডে। ঠিক, আরো দুটো ঝাঁ চকচকে হেলথ সেন্টার রয়েছে, ঝাঁ চকচকে হেলথ সেন্টার। কিন্তু সমস্যা কোথায় জানেন? 65 নম্বর ওয়ার্ডের একটি হেলথ সেন্টার, প্রথম হেলথ সেন্টার, তার বিরুদ্ধে অভিযোগ একটি মাঠ দখল করে, একটি খেলার মাঠ দখল করে এই হেলথ সেন্টারটা বানানো হয়েছে। আচ্ছা, তৃণমূল কংগ্রেসই তো বারবার বলছে বেআইনিভাবে জমি দখল করা যাবে না, মানে জমি দখলটাই বেআইনি, দখল করা যাবে না। পুরসভা নিজেরা মাঠ দখল করে এই হেলথ সেন্টারটা বানালো। দেখুন যেটা হচ্ছে এই যে হেলথ সেন্টারটা পুরসভা বানালো মাঠ দখল করে।
রক্তিমা ঘোষ আমাদের প্রতিনিধি সেখানে গিয়েছিলেন। রক্তিমা দাস, দেখুন কি বলছেন। এবার খেলার মাঠ দখল করার অভিযোগ উঠল খোদ কাউন্সিলরের বিরুদ্ধে। 65 নম্বর ওয়ার্ড যেখানে দাঁড়িয়ে রয়েছি, এই 65 নম্বর ওয়ার্ডেই খেলার মাঠ দখল করে জোর জবরদস্তি হেলথ সেন্টার বানানোর অভিযোগ উঠল। আমি এই হেলথ সেন্টারটা দেখাবো। নির্মীয়মান যে বাড়িটি, এই বাড়িটিকেই স্যাটেলাইট হেলথ সেন্টার করে গড়ে তুলছে কলকাতা পুরসভা। এই 65 নম্বর ওয়ার্ডেই আমরা দেখিয়েছি একাধিক হেলথ সেন্টার, যেখানে ভগ্নদশা অবস্থায় সেই হেলথ সেন্টারগুলি রয়েছে। সেগুলিকে নতুন করে সাজিয়ে তোলা হবে বলে ডেপুটি মেয়র জানিয়েছিলেন। সেই জায়গায় যে হেলথ সেন্টার তৈরি হচ্ছে, সেই জায়গায় অবৈধ বলে একেবারে সরাসরি কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছেন এলাকাবাসীরা। সেই জায়গা থেকে কলকাতা পুরসভা কি পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখার। ক্যামেরায় দীপঙ্করের সঙ্গে রক্তিমা দাস, এনকেটিভি বাংলা, কলকাতা। এ তো শস্যের মধ্যেই ভূত। সরকার বলে মাঠ দখল করা যাবে না, আবার কাউন্সিলর তিনি নিজেই মাঠ দখল করছেন। করে কি বানাচ্ছেন? হেলথ সেন্টার, স্যাটেলাইট হেলথ সেন্টার পুরসভার। এটা বেআইনি নয়? স্থানীয় বাসিন্দারা কি বলছে শুনুন, এবং তারপর শোনাবো স্থানীয় কাউন্সিলরের বক্তব্য। প্রথমে বাসিন্দাদের বক্তব্য। বাচ্চাদের খেলবার ছিল, সব খেলা করছিল এখানে, আর ওইটা দখল করে মাঠটা নিয়ে এই অবস্থা করেছে। আমাদের কি কষ্ট হচ্ছে, বাচ্চাদেরও হচ্ছে, আমাদেরও হচ্ছে, সবারই কষ্ট হচ্ছে। হ্যাঁ, কিন্তু এ তো খেলাধুলার জায়গা, এ তো কর্পোরেশন এমনি তো নাই কি বিল্ডিং করে হেলথ সেন্টার করবে, এটা জরুরি না। আমার বিয়ের 27 বছর চলছে, এখানে ঝুলনা উলনা সব ছিল, বাচ্চাদের খেলার জায়গা। তো ওনারা এসে জবরদস্তি বলে না, আমাদের বলবো অল্প জায়গা নিয়ে আমরা করব, তো অর্ধেক থেকে বেশি মাঠ তো ওনারা একটুখানি জায়গা ওখানে ছেড়েছে। বাচ্চাদের একটা খেলার জায়গা দরকার, কোন রকম কিছু অকেশন হবে, কিছু করার দরকার, কিছু বন্ধ হয়ে গেল সম্পূর্ণ। এই তো অবস্থা এখানে। কিন্তু হ্যাঁ, কাউন্সিলর তো নিজের ইচ্ছাকৃতভাবে ইয়ে করছে, এইটাই হবে, হ্যাঁ আমি এইটাই করব, ওর ইচ্ছা মতন কাজ হবে। এইখানে মাঠ ছিল, বাচ্চাদের খেলাধুলা মাঠ, দোলনা ফোলনা সব ছিল। আমরা এটা কাউন্সিলরকে জানিয়েছিলাম, অথবা সুশীল শর্মা যে আমাদের প্রিভিয়াস কাউন্সিলর ছিলেন ওনাকেও জানিয়েছি। ওনাকে বলেছি যদি কর্পোরেশনের জায়গা, অনেক জায়গা আছে এখানে, এই আপনার IMA বিল্ডিংয়ের পাশে অনেক বড় জায়গা, একটা গোস মার্টেন কর্পোরেশনের নিজের জায়গা, TRA হাসপাতালের সামনে জায়গা, অলরেডি হেলথ সেন্টার তিলজেলাতে রয়েছে, 2 বিঘা জমির উপরে জায়গা ওরকম খালি পড়ে রয়েছে। আচ্ছা, আর একটা জায়গা হচ্ছে যেটা ম্যালেরিয়া সেন্টার ব্রড স্ট্রিটের মধ্যে, পাম এভিনিউতে, ওই জায়গাটা অন্য লোক সব দখল করে রয়েছে। এখানে রেসিডেন্সিয়াল বাচ্চারা খেলাধুলা করতে যাবে, কোনো একটাও মাঠ নেই। আমরা বাড়িতে গিয়ে ওনাকে বললাম, তারপরে উনি কি করলেন, সমস্ত নিজের ফোর্স এনে এটাকে জবরদখল করে এটাকে করলো। ভাবুন, অভিযোগ কিন্তু একটু বুঝে দেখুন, অভিযোগটা কিন্তু গুরুতর। যেখানে হেলথ সেন্টার হওয়ার কথা সেখানে লোকজন জবরদখল করে অন্যত্র কোনো ব্যবসা চালাচ্ছেন বা কিছু করছেন, আর কাউন্সিলর তিনি তার দলবল এনে বাচ্চাদের খেলার মাঠটা বেমালুন হাপিস করে দিয়ে সেখানে হেলথ সেন্টার বানাচ্ছেন। অতীন ঘোষ ঠিকই বলেছেন, 2টো হেলথ সেন্টার তো সেখানে হওয়ার কথা, একটা দেখালাম মাঠ দখল করে। এবার দেখুন 65 নম্বর ওয়ার্ডের দ্বিতীয় যে হেলথ সেন্টারটার কথা হচ্ছে, ঝাঁ চকচকে নতুন স্যাটেলাইট হেলথ সেন্টার, সেটা আবার জলা জমি বুঝিয়ে, অর্থাৎ পুকুর বুঝিয়ে তৈরি হচ্ছে। এটাও কিন্তু গত কয়েকদিনে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন, হুঁশিয়ারি দিয়েছেন যে পুকুর ভরাট করে হেলথ সেন্টার করা যাবে না। এই সাদা নীল বাড়িটি যেটি হেলথ সেন্টার, এর বিরুদ্ধে অভিযোগ কাউন্সিলর পুকুর বোঝাই করে, পুকুর ভরাট করে এই হেলথ সেন্টারটি বানিয়েছেন। ভাবুন কাণ্ড। এলাকাবাসীর অভিযোগ প্রথমে শোনাবো, শুনুন। পুরো এলাকা ছিল, এটা কর্পোরেশন তখন কষ্ট, অনেক দিন হয়ে গেছে। তা বছর আমি আন্দাজে বলছি 10-15 বছর। আমাদের প্রতিনিধিও এখানে গিয়েছিলেন, একটি প্রতিবেদন পাঠিয়েছেন। এই পুকুর কিভাবে ভরাট করা হলো, কিভাবে এই হেলথ সেন্টারটা গড়ে উঠলো, দেখুন। যত অরাজকতা যেন 65 নম্বর ওয়ার্ডে, কোথাও খেলার মাঠ দখল করে হেলথ সেন্টার তৈরির অভিযোগ, কোথাও জলা জমি বুঝিয়ে হেলথ সেন্টার তৈরির অভিযোগ।
আমি একটা হেলথ সেন্টার দেখালাম 65 নম্বর ওয়ার্ডে, যেখানে খেলার মাঠ দখল করে হেলথ সেন্টার তৈরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি আমি দেখাই একেবারে হেলথ সেন্টারটি। এই হেলথ সেন্টারটি উদ্বোধন হয়েছিল 2012 সালে, অন্তত ফলক তাই বলছে। এখানে ফলকে একেবারে দেখা যাচ্ছে 19/9/2012 হেলথ সেন্টারটি উদ্বোধন হয়েছিল এবং সেই সময়কার মেয়র ছিলেন শোভন চ্যাটার্জি। অতীন ঘোষ এমএমআইসি হেলথ, যিনি এখনো এমএমআইসি হেলথ রয়েছেন এবং ডেপুটি মেয়রও রয়েছেন। এই অবস্থায় কলকাতা পুরসভার তরফে মেয়রের গলায় একাধিকবার শোনা গিয়েছে বাম জামানায় জলাজমি বোঝানোর কথা। সেখানে তৃণমূল জামানাতেও দেখা যাচ্ছে জলাজমি বুঝিয়েই এই হেলথ সেন্টার তৈরি হয়েছে। সেই জায়গা থেকে কলকাতা পুরসভা এখন কি পদক্ষেপ নেয় সেটাই দেখার। ক্যামেরায় দীপঙ্করের সঙ্গে রক্তিমা দাস, এনকেচি বাংলা, কলকাতা। মেয়র ছিলেন শোভন চ্যাটার্জি, এমএমআইসি হেলথ ছিলেন অতীন ঘোষ, তিনি এখনো রয়েছেন। আমরা প্রশ্ন করেছিলাম, প্রথমে ভাবলাম যে না আমরা গিয়ে লোকাল কাউন্সিলরকে প্রশ্ন করি, তারপর বললাম না, এর উত্তর মেয়র দিক। পুরসভা তো মেয়রের আন্ডারে। মেয়র কি বললেন শুনবেন, দেখুন। আপনি এটা বললেন তার জন্য ধন্যবাদ। ইমিডিয়েট আমরা এটা দেখছি। ওই ওয়ার্ডে একটা হেলথ সেন্টার তৈরি করছে কলকাতা পুরসভা 65 নম্বর ওয়ার্ডে। সেখানেও এলাকাবাসীর অভিযোগ যে খেলার মাঠ ছিল সেটা দখল করে এই সেন্টার তৈরি করা হচ্ছে। স্বয়ং কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ, কি বলছেন? দেখেন, কেন কোনো কাজ করলে কেউ না কেউ অভিযোগ করে। স্বয়ং স্বাধীনতা নিয়ে এসেছিলেন গান্ধীজি, তাকে অনেকে গালাগালি দেন। না, ব্যাপারটা এত সহজ নয় মেয়র বাবু, ফিরাদ বাবু, এতটা সহজ নয়। ভালো কাজ করবেন তাই জন্যই আপনাদের আনা হয়েছে, আপনারা ভালো কাজ করার জন্যই আপনাদের আনা হয়েছে। বাজে কাজ করলে তো আর আপনাদের আনা হতো না। আপনাদের কি ইউড হ্যাভ বিন শোন দ্য ডোর, ভোট বাক্স তার প্রতিফলন পেতেন। মানুষ ভোট দিয়েছে এটা ভেবে যে ফিরাদ হাকিম সাহেব আপনি মেয়র হবেন কলকাতার, আপনি কলকাতাবাসীদের জন্য সুযোগ সুবিধা করে দেবেন। তাই বলে খেলার মাঠ দখল করে নয়, ওটা বেআইনি। তাই বলে জলাজমি বুঝিয়ে নয়, ওটাও বেআইনি। অভিযোগ উঠেছে, মিনিমাম তদন্তটুকু করুন। ভালো কাজ করছি নিশ্চয়ই করছেন, তদন্তটা করে দেখুন। এই যে অভিযোগ আসছে যে যেখানে 2 বিঘা জমি আছে সেখানে অন্য কেউ দখল করে নিয়েছে, হেলথ সেন্টারের জমিতে অন্য কেউ অন্য কাজ করছে, আর আপনার কাউন্সিলর তিনি খেলার মাঠ দখল করে হেলথ সেন্টার বানিয়েছেন, দেখতে হবে তো। আর আপনি প্রথমবার যেটা বললেন তা হলো ওই 65 নম্বর ওয়ার্ডের পাম অ্যাভিনিউর জরাজীর্ণ হেলথ সেন্টার নিয়ে, যে আমরা নজরে আনলাম তাই এবার আপনি দেখবেন। এতদিন আপনারা কোথায় ছিলেন? নজরে পড়েনি। আর যদি নাই বা পড়ে থাকে, কেন পড়েনি? এখানকার মানুষও তো ভোটার, তাদের হেলথ কেয়ার পাওয়ার একটা ব্যাপার আছে তো, নাকি সেসব আরে জামানায় হয় না? নিশ্চয়ই হয়। তাহলে এবার একটু খোলসা করে বলতে হবে, এটা বুদ্ধদেব ভট্টাচার্যের বাসস্থান বলেই কি এই হেলথ কেয়ারের ওপর নজর দেননি? আমজনতা কিন্তু বলছে বাম আমলেও এটা এরকমভাবে ঢুকছিল। তার মানে আপনার আগের জমানায় যারা চেয়ারে বসেছিলেন তারাও কোনোদিন নজর দেননি। কিন্তু আপনারাই তো বলেছিলেন বদলা নয় বদল হবে, বদলটা করে দেখান, হেলথ সেন্টারটাকে রিভাইভ করুন। নিশ্চয়ই করবেন এরপর, কিন্তু বারবার আমরা গিয়ে কেন নজরে আনাবো? আপনারা নজর দেবেন না কেন? এই তো ছিল কলকাতার অবস্থা। এবার চলুন একটু কলকাতার বাইরে অন্যত্র জেলায় যাই। আসানসোল পুর নিগমের 61 নম্বর ওয়ার্ডের সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হলেও সেই স্বাস্থ্য কেন্দ্রে কোনো পরিষেবা মেলে না। কেন্দ্রটি রয়েছে, পরিষেবা নেই, এমনটা এলাকাবাসীর অভিযোগ। এই সুস্বাস্থ্য কেন্দ্রটি বন্ধ হয়ে পড়ে রয়েছে। এলাকার মানুষদের অভিযোগ প্রয়োজনে তাদের দূরে অন্য স্বাস্থ্য কেন্দ্র যেতে হয়। এই স্বাস্থ্য কেন্দ্র খোলা হলে এলাকার মানুষ উপকৃত হবেন এবং মানুষ চিকিৎসা পরিষেবা পাবেন। তবে এই বিষয়ে আসানসোল পুর নিগমের মেয়র পরিষদ ইন্দ্রাণী মিশ্র বলছেন খুব তাড়াতাড়ি স্বাস্থ্যকেন্দ্র চালু করা হবে। আবার বিজেপি নেতা টিঙ্কু বর্মা তিনি আবার বলছেন স্বাস্থ্যকেন্দ্র কোনোদিনই চালু হবেন না। না হোক, গ্রাউন্ড রিয়ালিটিটা কি? স্বাস্থ্যকেন্দ্রের এই মুহূর্তে অবস্থাটা কি? এই যে ডেডি সুস্বাস্থ্য কেন্দ্র, দেখুন। অবস্থা এখন তো খুলেনি, এখন মানে তো বাচ্চাদের হেলথ সেন্টার এই টিকাকরণ হয়, কিছু অসুবিধা হয় তো হেলথ সেন্টারে যেতে হয়, ডাক্তারখানা তো দূরে আপনাদের এনামতপুরে যেতে হয়। কাউকে জানিয়েছে, এই তো আশা দিদিরা আসে, ওদেরকে বলি কখন খুলবে, তো বলছে হ্যাঁ খুলবে, আসবে, হবে, আবার হচ্ছেই না। হয়েছে 4 বছর আগে,
কি অবস্থা এখন? এখন অবস্থা খুলে নাই ধুলে নাই, এখন ওই যারা পরিষ্কার করতে আসে তাদেরকে বলা হয়, তো বলা যে ডাক্তার পাওয়া যাচ্ছে নাই, লাশ পাওয়া যাচ্ছে নাই, এইসব করে মানে হেলথ সেন্টারটা খুলছে নাই। আমরা আমাদের এই ঢের মানুষ সব চপকার হেলথ সেন্টার যায়, বুড়া মানুষ প্রেশার হয়েছে, সুগার হয়েছে, এই হয়েছে, ওই সেন্টারে দৌড়াদৌড়ি করছে। কিন্তু আমাদের এই মাঠের মধ্যে ডেডির মাঠের মধ্যে একটি হয়েছে, সেটা তো খোলার নাম নাই, কখন খুলবে না খুলবে সেটা তো এবার ডাক্তার জানে আর গার্জেন জানে। যেগুলো হাসপাতালগুলো চলছে 106 ওয়ার্ডের মধ্যে যে পৌরসভা হাসপাতাল চলছে বড় অফিসের মাধ্যম থেকে, পাশে বড় কার্যালয় আছে কুলটি, যেখানে 9-10 8-9-10-এর বড় চেয়ারম্যানরা বসে, তার ডান দিকে যে যেটা আপনি বললেন স্বাস্থ্যকেন্দ্রটা বন্ধ আছে ড্যাডির কাছে, তারা বোঝা যাচ্ছে শুধু নীল সাদা করে প্রত্যেকটা ওয়ার্ডে তোলাবাজির কাটমানির জন্যে বিল্ডিং তৈরি করে দেওয়া হয়েছে। ডাক্তার নেই, নার্স নেই, ওষুধ নেই, মানুষকে পরিষেবা দেওয়ার জন্য। দেখুন, হেলথ সেন্টার যেটাতে মানুষের স্বাস্থ্যের সাথে ওটা যুক্ত করা হবে খুব শীঘ্রই, এবং শুধুমাত্র ডেডি নয়, আসানসোলের বিভিন্ন ওয়ার্ডে এই হেলথ সেন্টার, ওয়েলনেস সেন্টার করার কাজ চলছে, এবং যখনই এক লট তৈরি হয়ে যাবে তারপরে এটা আবার ওপেনিং হয়ে যাবে। দেখুন, বিজেপির কাজ বিজেপি করেছে, কটাক্ষ করেছে ভরা সভায়। তাই বলে ইন্দ্রাণী দত্ত যদি হবে এই টালবাহানা করে তাহলে সেটা কি জনপ্রতিনিধিকে শোভা পায়? কারণ সমস্যা হচ্ছে এই প্রতিশ্রুতি তো বহু বছর আগের। এই প্রতিশ্রুতি, এই হেলথ সেন্টার তৈরি, তাও তো নাই করে 3-4 বছর কেটে গেল। 3-4 বছরে ডেডির হেলথ সেন্টারটা চালু হলো না কেন? এই প্রশ্ন তো স্বাভাবিক। আর এই প্রশ্ন যতবার ইন্দ্রাণী দেবীকে করা হয়েছে, ইন্দ্রাণী মিশ্রকে করা হয়েছে, তিনি একটাই কথা বলেছেন, খুব শিগগিরই চালু হবে। আমাদের প্রশ্ন, এই খুব শিগগিরিটা আর কত দেরিতে হবে? কারণ শিগগিরিটা এখন দেরির দিকে এগোচ্ছে। অলরেডি এতগুলো বছর কেটে গেছে। যেমন দেখালাম কলকাতা পুরসভার ওই হেলথ সেন্টার, তো এতদিন অতীন ঘোষ বলছে জানতেনই না ওখানে হেলথ সেন্টার আছে। ওনারা ক্ষমতায় এসছেন 14 বছর। তাহলে আর কত সময় লাগবে প্রশাসনের নজরে পড়তে? কাজ কবে হবে সেই প্রশ্ন করছি না, নজরে পড়তে। কারণ নজরে পড়বে, তারপর টেন্ডার পাস হবে, তারপর একটা কোনো ডিসিশন নেওয়া হবে, তারপর তো পরিষেবা পাবেন। তাই আগে নজরে পড়ুক। নজরে পড়তে আর কত সময় লাগবে? 14 বছর তৃণমূল কংগ্রেস রাজ্যে সরকার চালাচ্ছে, আর 14 বছরে হেলথ সেন্টার দেখতে পেল না। আরামবাগে চলুন, কারণ আরামবাগেও এরকম অবস্থা রয়েছে। হাসপাতালে সাধারণ মানুষের অবাধ যাতায়াত, তবে চিকিৎসা পরিষেবার জন্য নয়। কেউ আসছেন গরু চড়াতে, কেউ ঘুঁটে দিতে, কেউ আসছেন ছাগল মারতে। অভিযোগ, রাত হলেই এখানে সমাজ বিরোধীদের আড্ডা চলে, বসে মদ গাঁজার আসর। একজন চিকিৎসক আসেন 9 মাসে 6 মাসে কখনো একবার, চলে আসেন পথ ভুলে। খানাকুলের ঘোষপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এমনই চিত্র, এমনই বেহাল দশা আমাদের ক্যামেরায় ধরে পড়ছে। দেখুন, একাধিক মদের বোতল চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। স্বাস্থ্যকেন্দ্রের কোয়ার্টারগুলি, সেগুলো কোয়ার্টার দেখে মনে হয় না, সেগুলো দেখে মনে হয় সেগুলো ভূত বাংলো। বাইরে থেকে চাবি থাকলেও সেই সব কোয়ার্টারে কিচ্ছু নেই। ঘরে ছড়িয়ে রয়েছে মদের বোতল, পরিপাটি করে গোছানো রয়েছে জামা কাপড়। রাতে সেখানে কে থাকেন কেউ জানে না। একসময় এই হাসপাতালেই ইনডোর পরিষেবা চালু থাকলেও এখন প্লাটে উঠে গেছে। ইনডোর পরিষেবার জন্য নতুন বেড এলেও চালু না হয়ে সেগুলো পড়ে পড়ে নষ্ট হয়েছে। কোনো রকমে চলছে আউটডোর। বর্তমানে কেউ যদি গুরুতর অসুস্থ হন তাহলে তাদের ছুটতে হয় 20 কিলোমিটার দূরে আরামবাগ মেডিকেল কলেজে। আর এখানে পাবলিক আছেন গরু মারতে, ছাগল মারতে এবং ঘুঁটে দিতে। এটাই তো গ্রাউন্ড রিপোর্ট। দেখুন, ঘোষপুর হাসপাতাল, রঘুনাথপুর পট্টি, এখানে মানে কোনো ডাক্তার নাই, হয়তো 15 দিন ছাড়াও আসেনে, 2 মাস ছাড়া আসেনে, টাইমে ঠিক খুলে নে, পরিষেবা কিছুই পাওয়া যাবে না, ওষুধও নাই। ওই রুমগুলো দেখানো পড়ে আছে, ডাক্তার আছে, ব্যবস্থা আছে, ডাক্তার বিল্ডিং হলো একটা, বিল্ডিংগুলো অকেজ হয়ে পড়ে আছে। এখানে ডাক্তারের সমস্যা হলো একটা, অত বড় একটা বিল্ডিং, ডাক্তার সেটা খানাকুলে হসপিটাল থেকে এটা বড় হসপিটাল, তা জায়গায় এখানে কিছুই না, ডাক্তারের পরিষেবা কিছুই নাই। ভেতর অবস্থা খুবই খারাপ, নগরা গোবর দিচ্ছে আর মদের বোতল পড়ে আছে। এখানে সাধারণ মানুষ যাতায়াত করতে পারছে না, মদের বোতল পড়ে আছে, বলতে গেলে তাকে ধুমকি মারছে। তারপরে গরু বাছর ছাগল ফুটে ফুটে ফলের আড্ডা ফাড্ডা দেওয়া আছে। হাসপাতালে ভালো ওষুধপত্র আসে না,
চিকিৎসাও ভালো হয় না, ডাক্তার নাই, ওই একবার করে খুলে নামের ডিউটি ভাগ করে করে করছে, ওই রকম করছে আর কি। এখানে কিছুই সেরকম হয়নি, ওদের রুগীদের চিকিৎসা সেরকম হয়নি। এখন যেটা হয়েছে সেটা আপনারা বলছেন, বাস্তবিক অর্থে ঠিকই যে ঘোষপুরের প্রাথমিক হেলথ সেন্টারে চিকিৎসা ঠিক মতন পাচ্ছে না। অবশ্যই দেখবো এটা আমরা, কারণ আমাদের আগের এতেই সিদ্ধান্ত হয়েছে যে যে কটা পিএইচসিতে এরকম আছে সেগুলো আগামী দিনে যাতে ঠিক করা যায়, স্টেটে পাঠানো হয়েছে। স্টেট থেকে যেরকম অর্ডার আসবে সেই অনুযায়ী। আর এই নিয়ে এই মুহূর্তে রাজনৈতিক তরজাও তুঙ্গে। রাজনৈতিক তরজা হবে, বিরোধীরা বিরোধীদের কথা বলবে, প্রশাসনের কথা বলবে, কিন্তু সাফাইটা, প্রশাসনের সাফাইটা আপনারা মানবেন কিনা সেটা আপনাদের ওপর। দেখুন এখন পশ্চিমবঙ্গের সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে সমস্ত জায়গায় সম্পূর্ণ অব্যবস্থা এবং পরিকাঠামো বলে কিছু নেই। সেখানে খানাকুলের ঘোষপুরে যে স্বাস্থ্যকেন্দ্র সেটা যে হচ্ছে, এটা আমরা অস্বাভাবিক কিছু দেখছি না। কদিন আগে দেখেছিলেন যে খানাকুলের যে হসপিটাল, গ্রামীণ হাসপাতাল, তার মধ্যেও কীভাবে রেশন দোকানে চাল লুকানো ছিল সেখানে। তো এটা আপনি আরামবাগ হাসপাতালে দেখে আসবেন। আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্বাস্থ্যের দিকে বাংলায় কীভাবে তিনি জোর দিয়েছেন। তিনি বিভিন্ন যে হসপিটালগুলো আছে সেখানে পরিকাঠামো আরও উন্নত থেকে উন্নততর হচ্ছে। আমাদের আরামবাগে যেমন তিনি মেডিকেল কলেজকে যেমন করে দিয়েছেন, তেমনি ঘোষপুরেও যে পরিকাঠামো প্রায় শেষের পথে অচিরি আপনার ওই যে ইনডোর পরিষেবাটা চালু হবে, আমার কাছে যা খবর আছে। আরে কবে হবে দাদা, কবে হবে? চালু হবে চালু হবে চালু হবে, কবে করবেন চালু? ইনডোর পরিষেবা চালু হওয়ার জন্য বেড এসে পড়ে পড়ে নষ্ট হয়ে গেল। সমাজ বিরোধীরা রাত্রেবেলা ওখানে মদের আসর বসাচ্ছে, গাঁজার আসর বসাচ্ছে, জুয়া সাট্টা চলছে। কোয়ার্টারগুলোর বাইরে থেকে চাবি রয়েছে, কোয়ার্টারগুলোতে কে থাকে কেউ জানে না। পাবলিক ওখানে যায় গরু বাঁধতে, ছাগল বাঁধতে, ঘুঁটে দিতে, আর আপনি বলছেন পরিষেবা চালু হবে। মানে একটা ইয়ার্কির একটা লিমিট আছে, তাই না? চালু হওয়ার জন্য কি কি কাজ করেছেন আপনারা? চালু হওয়ার জন্য দরখাস্ত কোথায় কোথায় করেছেন? একটা কাগজ দেখাতে পারবেন? একটা কাগজ? গত 2 বছরে আপনারা চালু করার জন্য দরখাস্ত করেছেন কোথাও? একটা কাগজ দেখিয়ে দিন। এটাই সমস্যা, যেটা করার সেটা করেন না, কিন্তু মাইকের সামনে এসে হচ্ছে হবে হচ্ছে হবে। আমজনতা ফেড আপ। আর কতদিন হচ্ছে হবে? এটা তো গ্রামের নেতারা বলছে, জেলার নেতারা বলছে। আমার শহর কলকাতার MMIC হেলথ অতীন ঘোষ তিনি কি বললেন আরেকবার শোনাবো। যখন 65 ওয়ার্ডের ওই পাম অ্যাভিনিউর হেলথ সেন্টার যেটা প্রায় ঢুকছে, সেইটা নিয়ে ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে কেন চাঙড় ভেঙে পড়ছে, কিসের জন্য চাঙড় ভেঙে পড়ছে। উনি বলছেন উনি এখানে হেলথ সেন্টার আছে জানেনই না। দেখুন আরেকবার দেখুন। আমাদের ওই ওয়ার্ডে 2টো স্বাস্থ্যকেন্দ্র আছে। হ্যাঁ, 2টোই নতুন স্বাস্থ্যকেন্দ্র। পুরনো যদি কোনো জায়গায় থাকে, কোনো সেন্টার থাকে, করে দেবো। আমাদের স্বাস্থ্যকেন্দ্র আবার একটা ওয়ার্ডে 3টে-4টে করে করছে। নতুন স্বাস্থ্যকেন্দ্র যেগুলো আমাদের, যেভাবে সারা কলকাতায় 190টা স্বাস্থ্যকেন্দ্র আমাদের এখনো আছে, আরও 40টা নতুন তৈরি হচ্ছে। তো প্রত্যেকটা ওয়ার্ডে প্রায় 2টো করে স্বাস্থ্যকেন্দ্রের আমাদের যে পরিকাঠামো, বারবার থেকে ন্যাশনাল লেভেল থেকে লোকেরা আসছে, দেখে তারা পুরস্কৃত করছে। তো আমাদের পরিকল্পনা প্রাইমারি হেলথ কেয়ারে যা যা সুবিধা সব আমাদের হসপিটালে পাওয়া যায়, নার্সিংহোমে পাওয়া যায়। কি বলছেন? বাইরে থেকে লোকজন এসে পুরস্কার দিচ্ছে, আর আমাদের ক্যামেরায় যে ছবি ধরা পড়ছে সেটা ভুল? ক্যামেরা তো মিথ্যে কথা বলে না। তার মানে কোথাও একটা গলদ রয়েছে। হয় বাইরে থেকে যারা আসছে তাদের যেটা দেখানো হচ্ছে সেটা ভুল, না হলে আমরা যেটা দেখছি সেটা ভুল। এবার আমাদের ক্যামেরা তো মিথ্যে কথা বলে না, তাহলে কে মিথ্যে কথা বলছে? প্রশ্নটা খোলা রাখলাম, আমজনতা বিচার করবে। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি। কারণ হিমোফিলিয়া নামক একটি মারাত্মক রোগ, সেই রোগের ওষুধ পাওয়া যাচ্ছে না, এবং যেখানে ওষুধ পাওয়া যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে সেই ওষুধ ব্যবহার করলে পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে, এবং সেটা মারাত্মক। এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চর্চা হবে, তা হলো ক্যান্সারের টিকা কি অবশেষে পেলাম আমরা? রাশিয়া যে বলছে ক্যান্সারের টিকা বানানো হয়েছে, সেটা কি সত্যি? দুজন ডাক্তারবাবু থাকবেন, তাদের সঙ্গে আলোচনা করবো। আপাতত একটা ছোট্ট ব্রেক, টেক এ ব্রেক।
ফিরে এলাম বিরতির পর। হিমোফিলিয়া হিমোফিলিয়া এমন একটা রোগ যেখানে আপনার রক্ত খুব তাড়াতাড়ি ক্লট করবে না কিংবা জমাট বাঁধবে না। এই হিমোফিলিয়ার জীবনদায়ী ওষুধে পার্শ্ব প্রতিক্রিয়ার অভিযোগ উঠছে। এনারাস হাসপাতালে নতুন করে চালু হওয়া যে ওষুধ, সেই ওষুধে পার্শ্ব প্রতিক্রিয়ার অভিযোগ তুলছেন একাধিক আক্রান্ত। অভিযোগ জানিয়ে স্বাস্থ্য ভবনকে চিঠিও দেওয়া হয়েছে। বমি, জ্বর, মাথা ব্যথার মতো পার্শ্ব প্রতিক্রিয়ার অভিযোগ উঠছে। অনেকের ক্ষেত্রে আবার মাথা ঘোলা, অ্যালার্জি, চোখে অন্ধকার দেখার মতো ঘটনাও ঘটছে। অভিযোগ খতিয়ে দেখবে বলেছে স্বাস্থ্য ভবন। আমরা এই তরজায় আসবো, কিন্তু তার আগে অয়ন শর্মা আমাদের মেডিকেল রিপোর্টার, তিনি কি বলছেন তার গ্রাউন্ড রিপোর্ট দেখাবো। মেডিকেল কলেজ হাসপাতালে বহু রোগী যারা হিমোফিলিয়া আক্রান্ত, এমন রোগীর পরিবার পরিজনরা তারা অভিযোগ করছেন অ্যান্টি হিমোফিলিক যে ফ্যাক্টর 8 ওষুধ, সেই ওষুধ থেকে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। আর এই নিয়ে এই রোগীর পরিবার পরিজনদের তরফ থেকে স্বাস্থ্য ভবনে ইতিমধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে। আর এই অভিযোগের মুখে এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালের যিনি এমএসভিপি, তিনি বলছেন গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং ওষুধের আকাল নিয়ে যে অভিযোগ করা হচ্ছে সেই অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি কেন পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে তা তিনি খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন হেমাটোলজি বিভাগের বিভাগীয় প্রধানকে। ক্যামেরায় রাজশেখর দাসের সঙ্গে অয়ন শর্মা, এনকেটিভি বাংলা, কলকাতা। আচ্ছা, যারা আক্রান্ত হয়েছেন রোগীরা, তারা কি বলছেন এবং রোগীর পরিবার কি বলছেন, প্রথমে সেটা শোনাবো, তারপর যাব ডাক্তারবাবুরা কি বলছেন সেই দিয়ে। দেখুন। মাথাটা ঝুল্লি দিচ্ছিল, ঝুল্লি দিচ্ছিল। তারপরে আমি ওইখানে একটা ম্যাম দাঁড়িয়েছিল, ম্যামটাকে বললাম মাথাটা ঝুল্লি দিচ্ছে, বসতে পারলাম না। ঠিক বসতে গিয়ে মাথাটায় লাগলো। হসপিটালে পাওয়া যেত, এখন পাওয়া যাচ্ছে না। কি বলছে হাসপাতাল? বলছে নেই, এখন নেই, আজ আসেন কাল আসেন, সমস্যা হচ্ছে। ওষুধ না পাইলে সমস্যা পড়বেই তো। সরকারি হসপিটাল ওষুধ পাওয়া যাচ্ছে না কেন তা তো আমরা জানছি না। এই ওষুধের জন্য আমরা অনেক দূর থেকে আসছি, বাট এই ওষুধটা আমাদের গভর্নমেন্ট হসপিটালের অ্যাভেলেবিলিটি নেই, তাই জন্য আমরা অনেকই অসুবিধা এর জন্য ফেস করছি। এক হচ্ছে ওষুধ নেই, আর দ্বিতীয় হচ্ছে যতটুকু ওষুধ ছিল সেই ওষুধ যদি দেওয়া হয় তাতে পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে। স্বাভাবিকভাবে রোগীর পরিজনেরা তারা রীতিমতো আতঙ্কিত। আমি ডক্টর মধুচন্দা করের কাছে এই প্রশ্নটা রাখবো। সরকারি হাসপাতালে যদি ডক্টর কর ওষুধ না পাওয়া যায় তাহলে আমজনতা যাবে কোথায়? দেখুন, হিমোফিলিয়া এমন একটা রোগ, তাতে ওষুধ প্রয়োগের সুযোগ খুবই কম। এই যে ফ্যাক্টরের কথা বলা হলো, সেই ওষুধ না পেলে মারণ হতে পারে রোগীদের, কারণ তাদের রক্ত জমাট হবে না, যে কোনো জায়গা থেকে রক্তপাত হয়ে তাদের মৃত্যুও হতে পারে। এখন এই ফ্যাক্টরটা কি জিনিস? এটা একটা প্রোটিন। আপনারা জানেন প্রোটিনে নানা রকম অ্যালার্জিক রিয়াকশন হতে পারে, এবং আমি যা শুনলাম রোগীদের বাড়ির লোকেদের কাছ থেকে, যে তাদের নিশ্চয়ই কোনো রকম রিয়াকশন হচ্ছেন। এতগুলি লোক যখন বললেন, এতগুলি রোগীর বাড়ির লোক যখন বললেন, তখন নিশ্চয়ই এটা যত শীঘ্র সম্ভব খতিয়ে দেখতে পাবে। খতিয়ে দেখলেই কিন্তু এর আসল গুণগত মান ধরা পড়বে, এবং এর জন্য নানা রকম সেন্টার্স আছে আমাদের দেশে, এসব সার্ভিলেন্স সেন্টার আছে। সেখানে যত তাড়াতাড়ি সম্ভব পাঠিয়ে দিলেই কিন্তু এর একটা সুরাহা বা মীমাংসা হবে। এবং আমি স্বাস্থ্য ভবনের প্রত্যেককে আর্জি জানাবো যে যত সত্বর এই গুরুত্বপূর্ণ নমুনা পরীক্ষা হয়ে যায় ততই ভালো, এবং এই ওষুধের শীঘ্র বন্দোবস্ত করতে, কারণ এই রোগে তো আর কিছু নেই তাদেরকে বাঁচাবার জন্য। বেশ, একেবারে এনআরএস এর এমএসভিপি তিনি কি বলছেন শুনবো। যখন তৈরি করা হয় এই প্রসেসে প্রোটিনটার সঙ্গে কিছু লেগে গেল, কোনো অ্যাডিটিভ এলো, এগুলোর জন্য কিন্তু রিয়াকশন হতে পারে। তো সেইগুলোর জন্যই ভালো করে ফিল্ট্রেশন করা, ভাইরাল ইনঅ্যাক্টিভেশন করা, এই প্রসেসগুলোর জন্য কিন্তু মাপকাঠি তৈরি করা আছে। অনেক পেশেন্ট কমপ্লেন করে আমাকে একটা চিঠি দিয়েছে, তো সেটা এখন দেখতে হবে যে সত্যি এইগুলো পার্শ্ব প্রতিক্রিয়া বা কতটা, কিছু ড্রাগসের এমনি কিছু অ্যাডভার্স এফেক্ট থাকে উইদিন লিমিট, তো এটা সেই পর্যায়ে পড়ছে বা তার থেকে বেশি কিছু হচ্ছে কিনা, বা সত্যি পেশেন্টের জন্য
এটা ক্ষতিকর কিনা। তো সেটা দেখার জন্য আমি এটা পুরোটাই হেমাটোলজি ডিপার্টমেন্টের এইচওডি এবং বাকি যারা ফ্যাকাল্টি আছে তাদের কাছে রেফার করেছি, কারণ মূলত তো তারাই পেশেন্ট দেখছে এবং তারাই ড্রাগসটা প্রেসক্রাইব করছে, করে তারপরে পেশেন্টরা অ্যাকচুয়ালি তাদের কাছে কি কমপ্লেন করছে, এটা তো আমি তো লিখিত পেয়েছি, কিন্তু তারা যখন দেখছে তারা কমপ্লেনগুলোকে ম্যাচ করাতে পারবে। তো তারা কি দেখছে সেখান থেকে তারা ডিরাইভ করে আমি তাদের একটা দেখুন, হেমোফিলিয়ার পেশেন্ট যারা হন তাদের যে কোনো মুহূর্তে যে কোনো সময় রক্তক্ষরণ হতে পারে। তা ইন্টারনাল ব্লিডিং হতে পারে বা এক্সটার্নাল ব্লিডিং হতে পারে। সেই সময় ফ্যাক্টর 8, 9 বা 7 ইনজেকশন দিতে হয় জরুরি ভিত্তিতে। তবে বর্ধমান মেডিকেল কলেজে অভিযোগ, গত 3 মাসের বেশি সময় ধরে এই ওষুধ সরবরাহ নেই হাসপাতালে। বাংলায় এই রোগীর সংখ্যা অনেক। পরিজনদের দাবি ইতিমধ্যে 3 জন এই রোগে মারা গেছেন। বাকিদের বাঁচাতে অসহায় রোগী ও তাদের পরিবারের সদস্যরা হাসপাতালে আসছেন, এখান থেকে ওখানে ছুটে বেড়াচ্ছেন যদি কোনো ক্রমে পাওয়া যায়। সামিউর শেখ তিনি বলছেন এর মধ্যে 25,000 ইউনিট এসেছিল, তা 2-3 দিনেই শেষ হয়ে গিয়েছে। আরেক রোগী ওষুধে পার্শ্ব প্রক্রিয়ার অভিযোগ করছেন। বর্ধমান মেডিকেলের চিত্রটা ঠিক কিরকম দেখুন। আমাদের যে কষ্ট করতে হচ্ছে, যে যন্ত্রণাটা ভোগ করতে হচ্ছে আমাদেরকে, এটা আমাদের যখন তখন ব্লিডিং হয়ে যায়, যে কোনো কারণে ব্লিডিং হয়ে যায়, জয়েন্টে হোক বা মাসেলে হোক বা ইন্টারনাল হোক, তো আমাদের ব্লিডিংটা হয়ে যায়। সেই জন্য আমরা ট্রিটমেন্ট পাচ্ছি না। আর 10 দিনের আগে ফ্যাক্টর 8 সরকার পাঠিয়েছে, যেটা প্লাজমা ডাই ফ্যাক্টর, ওটা 25,000 আমাদের হসপিটালে এসেছিলো। তো ওটা খুব কম জমি পেয়েছে, 5-6 জন মিলে পেয়েছে। তো ওই ফ্যাক্টরটাও নিয়েও অনেকজনের অনেক অসুস্থ ভোগ করছে। যেরকম ধরো জ্বর আসছে, গায়ে ইচিং হচ্ছে, গায়ে অ্যালার্জি মতন বেরোচ্ছে, বমি হচ্ছে, বুক ধরপড় করছে, খিচকির মতন অনুভব করছে, মাথা ঘুরছে, এই প্রবলেমগুলো আসছে। ওষুধের যে অভাব রয়েছে সে কথা স্বীকার করে দিচ্ছেন হাসপাতালের সুপার। তিনি বলছেন এই ওষুধটি কেন্দ্র থেকে সরবরাহ করা হয়। তাপস ঘোষ হাসপাতালের সুপার, তার বক্তব্য দেখাও। সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে, কেন হিমোফিলিয়ার যে ইঞ্জেকশনটি লাগে সেই ইঞ্জেকশনটি আমরা খোলা বাজারে কিনতে পাই না। এটা একমাত্র সেন্ট্রালি সাপ্লাই করা হয় সমস্ত স্টেটেই, কিন্তু সেটা সেন্ট্রাল মেডিকেল স্টোর যেটা সিএমএস বলা হয় সেখান থেকে সাপ্লাই করা হয়। তো সেইখানেই কিন্তু আমাদের সাপ্লাইয়ের একটা অসুবিধা থাকার জন্য ওনাদের ওষুধ যেগুলো দিচ্ছেন সেগুলো একটু অনিয়মিতভাবে দিচ্ছেন। কিছুদিন আগেও আমরা খুব অল্প মাত্রায় ওষুধ পেয়েছিলাম, তো সেটা আমরা পেশেন্টদের মধ্যে দিয়েছি এবং তারপরে যা স্টক না থাকার জন্য আমরা দিতে পারিনি। আমি ডক্টর সব্যজ্যোতি ভৌমিকের কাছে আসবো। ডক্টর ভৌমিক, সেন্টার থেকে এই মেডিসিন আসে, এই ইঞ্জেকশন আসে? নেই। আমরা বারবার রাজ্যের ওপর দায় ফেলে দিই যে রাজ্য দিচ্ছে না, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা একেবারে অচল হয়ে পড়েছে। অ্যাটলিস্ট আরজিকরের পর থেকে তো এই অভিযোগ আরও তীব্রভাবে উঠে আসে। বাট সেন্টারেরও তো একটা ভূমিকা রয়েছে। এরকম যদি এই ফ্যাক্টর 7, 8, 9 ভ্যাকসিন যদি না পাওয়া যায়, রোগীদের জন্য কতটা ক্ষতিকারক সেটা? না, যেটা ডক্টর করও বললেন সেটা আমিও বলবো, সেটা হচ্ছে হিমোফিলিয়া একটা লাইফ থ্রেটনিং ডিসঅর্ডার, মানে যেখানে রক্তক্ষয় যদি হয় এবং সেটা যদি জমাট না বাঁধে তাহলে মানুষের প্রাণ ক্ষতি অবধি হতে পারে। এখানে 2-3টে জিনিস যেটা আছে, যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট যেটা আছে সেটা কি অবস্থায় আছে সেটাকে দেখতে হবে। কনজামশন, যেটা কতটা কনজামশন হয়েছে এবং কতটা বাজেট বরাদ্দ আছে এই ওষুধগুলো। কেন হিমোফিলিয়া যদি আজকে আমি ধরি যে হিমোফিলিয়া টোটাল নাম্বার অফ পেশেন্টস যারা আছে তাদের মধ্যে, যেটা আমি এর আগেও দেখছিলাম যে পার্শ্ব প্রতিক্রিয়ার কথাবার্তা যেগুলো চলছে, একটা জিনিস বুঝতে হবে যে এই যে সিমটমস বা সাইড এফেক্টসগুলো বলা হয়েছে এগুলো কিন্তু কমন সাইড এফেক্টস। এই সাইড এফেক্টস ওষুধটা দিলে হবে, কিন্তু এইগুলো টেম্পোরারি হয়, পার্মানেন্ট হয় না। এটাতে কিন্তু পেশেন্টের ক্ষতি হয় না। এবং আমাদের একটা বড় এখানে যেটা আপনি বলছেন যে ওষুধ সাপ্লাইয়ের ব্যাপারটা, নিশ্চয়ই আমার মনে হয় যে ওষুধ সাপ্লাই আমরা চাই যে রুগীদের সাপ্লাই ঠিক মতন হোক, সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটা ঠিক মতন আসুক। এবং এখানে আরেকটা জিনিস আছে যে টেম্পারেচার, যে আমরা কোল্ড চেইন ম্যানেজমেন্ট বলি, এটা একটা ইনজেকশন, অর্থাৎ কিনা যে টেম্পারেচারে বেরোলো সিএমএস থেকে, হয়তো সিএমএস সেন্ট্রাল মেডিকেল সাপ্লাই থেকে 2 to 8 ডিগ্রি সেলসিয়াসে সেটাকে পাঠাতে হবে, কিন্তু বর্ধমান অবধি নিয়ে যেতে যেতে কি আমি 2 to 8 ডিগ্রি সেলসিয়াস রাখতে পারছি? সেই পরিকাঠামোটা কি আমার আছে, বা সেই আমার মনিটরিং কি রেগুলার হচ্ছে? এই জিনিসগুলোকে খতিয়ে দেখারও কিন্তু একটা বড় জায়গা। অর্থাৎ কোথাও এটা 2 জন ডাক্তারবাবুই মানছেন যে এখানে একটা বড় রোল আছে প্রশাসনের, কেন্দ্র রাজ্য সমস্ত প্রশাসনের। এক,
যাতে ঠিকভাবে ওষুধ সরবরাহ হয়। কারণ আমরা হুগলি থেকেও খবর পাচ্ছি যে হুগলিতেও একই জিনিস হয়েছে। হুগলিতেও সেখানে অনেকের কাছে ফ্যাক্টর 8, ফ্যাক্টর 9 যারা সিমটমসে আক্রান্ত তারা ইঞ্জেকশন পাচ্ছেন না। রাজ্য জুড়ে যখন এই হিমোফিলিয়ার ওষুধ কিংবা ইঞ্জেকশনের অকাল দেখা দিয়েছে, তখন কোথাও দায় বর্তায় প্রশাসনের ওপর। এবার আসি আর এক মারণ রোগ, ক্যান্সার। মারণ রোগ ক্যান্সারকে আটকে দেওয়া না গেলেও সারিয়ে তোলার প্রতিশ্রুতি দিতে চলেছে একটি ভ্যাকসিন। রাশিয়া দাবি করছে 2025 থেকে ভ্যাকসিন চালু করবে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেছেন ক্যান্সারের ভ্যাকসিন আবিষ্কার করে ফেলেছে রুশ চিকিৎসক গবেষকরা। নতুন বছরের গোড়াতেই রাশিয়া ক্যান্সারের রোগীদের বিনামূল্যে দেওয়া হবে এই ভ্যাকসিন। রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রকের অধীনস্থ রেডিওলজি মেডিকেল রিসার্চ সেন্টারের জেনারেল ডিরেক্টর আন্দ্রে কাপ্রিনের দাবি, mRNA বা মেসেঞ্জার RNA প্রযুক্তির সাহায্য নিয়ে এই ক্যান্সার প্রতিষেধক ব্যবহার করা হয়েছে, গড়ে তোলা হয়েছে। পাশাপাশি সম্পূর্ণ ভেষজ উপাদান নিয়ে ক্যান্সারের এই ভ্যাকসিনটি তৈরি হয়েছে এমনটাও দাবি করা হয়েছে। কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এমনটাও দাবি করা হয়েছে। মধুচন্দাদি রয়েছেন, সুব্রজ্যোতি রয়েছেন আমাদের সঙ্গে, তাদের কাছেই যাব। মধুচন্দা কর, ডক্টর মধুচন্দা কর, ক্যান্সার বিশেষজ্ঞ। গুড নিউজ মধুচন্দাদি। গুড নিউজ নিশ্চয়ই, কিন্তু কদিন বাদে পুরোটা বুঝতে পারবো। কারণ এতে একটি ঘোষণা এসছে ট্যাস বা রাশিয়ান যে নিউজ এজেন্সি তাদের কাছ থেকে। পুরো সায়েন্টিফিক বিবরণ কিন্তু আমরা বিশদভাবে জানতে পারিনি। তার ফেজ 1 ট্রায়ালের ভিত্তিতে বলছেন না ফেজ 2, 3 অলরেডি হয়ে গেছে। তাই পুরোটা জানতে গেলে এবং এত মারাত্মকভাবে গুড নিউজ বলতে গেলে আরেকটু আমাদের তথ্য লাগবে। বেশ, সুব্রজ্যোতি রয়েছে, সুব্রজ্যোতি ভৌমিক, ক্লিনিক্যাল ট্রায়াল এক্সপার্ট। এরকম একটা ডিবেট, এরকম একটি আলোচনা পর্ব কোভিশিল্ড স্পুটনিকের সময়ও আমরা করেছিলাম, যেখানে আমাদের বক্তব্য ছিল যে কতটা স্পুটনিকের ওপর, স্পুটনিক ভি, তার উপর কতটা আমরা রিলাই করতে পারবো। সেই প্রশ্নটা আবারই করছি, এই যে নতুন mRNA যেটা বলা হচ্ছে, এর উপর কতটা আমরা আশা রাখতে পারবো? কারণ ইতিমধ্যেই কিন্তু ভারত আশায় বুক বাঁধছে। না দেখুন, রাশিয়ান যে সায়েন্টিস্ট তারা কিন্তু mRNA ভ্যাকসিন নিয়ে প্রায় লাস্ট 6-7 বছর ধরেই তারা কাজ করছেন। মাঝখানে কোভিড-19 আসে এবং সেটা নিয়ে সারা বিশ্ব এই RNA ভ্যাকসিন সম্বন্ধে জানতে পারে। সেইখানে একটা জিনিস এখানে বলে রাখা উচিত যে যেটা রুশ স্বাস্থ্যমন্ত্রক বলেছেন সেটা হচ্ছে যে এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেরও একটা বড় প্রয়োগ হয়েছে। অর্থাৎ কিনা দর্শকদের জন্য যদি বলি যে লক্ষ লক্ষ যারা রুশি পেশেন্ট ছিল তাদের তো প্রত্যেকটা আমাদের অনেক যেমন দেশের আছে ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড আছে, মানে কম্পিউটারেই তার মধ্যে রেকর্ড করা আছে যে যেই পেশেন্টদের ক্যান্সার হয়েছিল তাদের মধ্যে যদি ওরা এই ভ্যাকসিনটা অলরেডি প্রয়োগ করে থাকে সেই ডেটাটাকে ওরা অ্যানালাইজ করে দেখেছে যে হয়তো এই ওষুধটা কাজ করছে। কিন্তু এটা দিস ইজ নট আ স্ট্যান্ডার্ড ক্লিনিক্যাল ট্রায়াল, মানে আমরা যেরকমভাবে স্ট্যান্ডার্ড ক্লিনিক্যাল ট্রায়াল মনে করি। যেটা তথ্য এসছে সেটা হচ্ছে যে প্রি ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা যাচ্ছে যে ক্যান্সার ছড়াচ্ছে না এবং ক্যান্সার যে মারণ যে কোষগুলো আছে সেইগুলোকে কমাচ্ছে। এবং এই প্রি ক্লিনিক্যাল ট্রায়ালগুলো হয় ইউজুয়ালি মানুষে না, তারা অ্যানিমালসে করা হয়, মানে ইঁদুরের মধ্যে করা হলো বা আমাদের শিম্প্যাঞ্জির মধ্যে করা হলো। এটা হিউম্যান ট্রায়ালস এখনো বোঝা যাচ্ছে না, কেন কি আমি আজকেও সার্চ করলাম, পাবমেড বলে আমাদের ডাক্তারদের একটা বড় সার্চ ইঞ্জিন আছে যেখানে আমরা জানতে পারি যে কোনো যদি পাবলিকেশন হয়, কেন আজকে আমি ক্লেম করতেই পারি যে আমি আজকে এইডসের ভ্যাকসিন নিয়ে চলে এসেছি, কিন্তু সেটা যদি একটা ভালো জার্নাল, তার মধ্যে আরও 10টা ডাক্তার তারা দেখলেন, ওই গবেষণাটাকে বুঝলেন, জানলেন, সেটা যদি পাবলিকেশন না হয় তাহলে সেটার ডাক্তারি মহলে এবং রেগুলেটরি মহলে, মানে যারা সেটাকে অনুমোদন দেবেন, সেইখানে কিন্তু দামটা অনেকটা কমে যায়। আচ্ছা, এখানে আমি মধুচন্দাতি এবং সুব্রজ্যোতি দুজনকেই একটা প্রশ্ন করব, এবং এই প্রশ্নটা আজকের না, এই প্রশ্নটা বহু দশকের। তাহলে ক্যান্সারের একটি ভ্যাকসিন আসবে, কিছু ওষুধ আসবে, আমরা সত্যি সবাই কিন্তু এটা নিয়ে আশায় বুক বেঁধেছি। বড় বড় অনকোলজিস্টরা, বড় বড় ক্যান্সার চিকিৎসকরা তারা কিন্তু এইটা নিয়ে দীর্ঘ সময় ধরে কাজ করে যাচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে যখনই রাশিয়া কিছু করে তখন ওই যে ঠান্ডা যুদ্ধ রাশিয়া আর আমেরিকার, সেটা বাধা হয়ে দাঁড়ায়। সে রাশিয়া চাঁদেই যাক, কিংবা রাশিয়া স্পুটনিক ভি বানাক, কিংবা রাশিয়া ক্যান্সারের ওষুধই বানাক, আমরা ভারত কিংবা এশিয়ান কান্ট্রিজ যারা এই আমেরিকা এবং রাশিয়ার কোল্ড ওয়ারে ডাইরেক্টলি অ্যাফেক্টেড নই, আমরা কিন্তু ডাইরেক্টলি অ্যাফেক্টেড হয়ে যাই।
কারণ আমেরিকান জার্নাল তখন এক কথা বলে, রাশিয়ান অ্যালাইড জার্নাল একটা এক কথা বলে, একটা জিও পলিটিক্সে কোথাও চিকিৎসা ব্যবস্থাও আটকে যায়, এটা আপনাদের মানতে হবে, আপনারা নিশ্চয়ই জানেন। এবার এখানেই অলরেডি আমি যা শুনলাম 2 ডাক্তারবাবুর কাছ থেকে একটা দ্বন্দ্ব রয়েছে যে আদৌ এটা কাজ করবে কিনা, এটা কোন স্টেজে আছে, খুব কম ইনফরমেশন রয়েছে। পুরোটা না জেনে কি করে আমরা বলবো? তা আপনার কি মনে হচ্ছে যে এটাও এইরকম একটা দ্বন্দ্বে আটকে যাবে, এই কোল্ড ওয়ার আমেরিকার দাদাগিরিতে আটকে যাবে, নাকি সত্যি এইটা নিয়ে আমরা আশায় বুক বাঁধবো? কারণ আমাদের কাছে প্রচুর ফোন কল এসছে যারা জানতে চায় যে আদৌ এটা কাজ করবে কিনা। না, প্রথমে বলি যে কথাটা বলা হলো এটা ক্যান্সারকে একদম সারিয়ে দেবে, সে কথা কিন্তু ওরা ঘোষণা করেননি। বলেছে যে সার্ভাইভাল অর্থাৎ বেঁচে থাকাটা বাড়িয়ে দেবে, 70-80% যে কোষগুলো আছে ক্যান্সারে সেটা কমে যাবে এবং ছড়িয়ে যাওয়াটা অনেকটা আটকাতে পারবে। কেউ কিন্তু ক্লেম করেনি পুরো কিওর করে দেবে। 2 নম্বর, আমেরিকা রাশিয়া তো যুদ্ধ করতেই পারে, সেটা তো সাইন এফেক্ট করে না। এরকম কিছু ওষুধ আছে যেটা কিউবায় তৈরি, ক্যান্সার ওষুধ, সেই ওষুধে পাবলিকেশন খুব কম হয়েছে, কিন্তু ভারতবর্ষে কিন্তু আমরা নিজেরা তার ক্লিনিক্যাল ট্রায়াল করে সেই ওষুধ ব্যবহার করেছি। তাই আমি আশাবাদী যদি এর রিপোর্ট, এর রেজাল্ট ভালো হয়, তাহলে রাশিয়া তো ভারতের বন্ধু, তাহলে রাশিয়া যদি আমাদেরকে ক্লিনিক্যাল ট্রায়াল করতে দেয় এবং আমরা ফেজ 3-4 ভালো করে করতে পারি, তাহলে আমাদের রোগীরা তার সুফল নিশ্চয়ই পাবে। আচ্ছা, এখানে সুব্রজ্যোতি, ভারতে যদি এই ভ্যাকসিন কোনোদিন আসে, যদিও বলা হচ্ছে এটা মানে এটা প্রিভেন্টিভ ভ্যাকসিন নয়, এটা কিউরেটিভ ভ্যাকসিন, থেরাপিউটিক ভ্যাকসিন, যদি আসে এটাকে লাগু করার জন্য কিংবা সরবরাহ করার জন্য তার আগে কি কি স্টেপস রয়েছে? ভারতবর্ষে দেখুন, যদি স্পুটনিক ভ্যাকসিনেরই উদাহরণটা নিই, স্পুটনিক ভ্যাকসিন কিন্তু ভারতবর্ষে প্রায় 10 লাখ মানুষ পেয়েছিলেন এবং তার কার্যক্ষমতা যদি বলেন এটা অত্যন্ত কার্যকরী ছিল। আমি নিজে স্পুটনিক ভ্যাকসিন ট্রায়াল করেছিলাম, আমি প্রিন্সিপাল ইনভেস্টিগেটর ছিলাম, তাতে আমি বলতে পারি যে আমাদের সেন্টারে কিন্তু যারা যারা নিয়েছিলেন তাদের মধ্যে কারোর কোভিডে মৃত্যু হয়নি, এক নম্বর, এবং কিছু ডাক্তারও ছিলেন। আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে ভারতবর্ষে যখন এটা আসবে তখন ভারতবর্ষের যে মেন রেগুলেটরি বডি আছে সিডিএসসিও, যেটা নিউ দিল্লিতে আছে, সেখানে কিন্তু সেটা আমেরিকার থেকেই আসুক বা আজকে রাশিয়ার থেকেই আসুক, ভারতবর্ষ এখন এটা মনে করে যে আমাদের যারা রুগীরা আছে তারা জেনোমিক্যালি মানে জিন ওয়াইজ ডিফারেন্ট ফ্রম রাশিয়ান অ্যান্ড আমেরিকানস। আমরা আলাদা, আমাদের নিজের ঐতিহ্য আছে এবং আমাদের নিজের জেনেটিক্স মেকআপটা আলাদা, আমাদের ডিজিজ প্যাটার্নটা আলাদা। তাই এখানে প্রথমেই যেটা করতে হবে, যেহেতু ওষুধটা টিকাটা বাইরে তৈরি হয়েছে, ফেজ 1 ক্লিনিক্যাল ট্রায়াল এখানে করতেই হবে, অ্যাটলিস্ট 20 থেকে 50টি অঙ্কোলজি বা আমি বলবো ক্যান্সার পেশেন্টে। তারপরে ফেজ 2, ওটা যদি পজিটিভ হয়, পজিটিভ মানে হচ্ছে যদি কোনো বিরাট পার্শ্ব প্রতিক্রিয়া দেখা না যায়, তাহলে সেফটি রেটাটা যদি ওটা ঠিক থাকে, তখন 200 থেকে 500 অঙ্কোলজি রুগী, সেটা সারা ভারতবর্ষে 10টা বা 15টা সেন্টারে ফেজ 2 ট্রায়ালটা হবে এবং শেষ গিয়ে ফেজ 3 ট্রায়াল হবে, যেটা 500 থেকে 5000 অবধি পেশেন্টসদের নেওয়া যেতে পারে। এখানে একটা কথা বলে রাখতে পারি, যেটা হচ্ছে ভারত সরকারের কাছে একটা বড় পাওয়ার থাকে, যেটাকে আমরা বলি এমার্জেন্সি অথরাইজেশন, যেটা আমরা কোভিড-19 ক্ষেত্রে দেখেছিলাম যে পুরো ট্রায়ালটা চলাকালীন তার আগেই কিন্তু ভারতবর্ষের সরকারের কাছে পাওয়ার আছে, যদি দেখা যায় যে ভ্যাকসিনটা সত্যি অঙ্কোলজি পেশেন্টসদের কাজ করছে, তাহলে কিন্তু এমার্জেন্সি অ্যাপ্রুভাল আসতে পারে ট্রায়াল শেষ হওয়ার আগেই। কিন্তু সেটা পুরোটাই ডিপেন্ড করবে যে বড় ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আমাদের দেশে না হয়। বেশ, মধুসন্ধ্যাদি, দেখুন এই মুহূর্তে প্রচুর মানুষ আশায় বুক বেঁধে রয়েছে, এবং ডাক্তাররাও আশায় বুক বেঁধে রয়েছে, সেখানে এই মুহূর্তে মানুষকে কি বলবেন? এই মুহূর্তে মানুষকে বলবো একটু ধৈর্য ধরুন। বিজ্ঞান তো সবসময় প্রোগ্রেস করে, নিশ্চয়ই বৈজ্ঞানিক সমস্ত পরীক্ষা নিরীক্ষার দ্বারা এর একটা পাবলিকেশন হবে, যেটা প্রথমেই ডক্টর সুব্রজ্যোতি বললেন যে আমরা যখন দেখব এটা কোথাও পাবলিশ হয়েছে স্ট্যান্ডার্ড মেডিকেল জার্নালে, তখন এর বিশ্বাসযোগ্যতা হবে, এবং বিশ্বাসযোগ্যতা হলেই কিন্তু ভারতবর্ষ চেষ্টা করবে এই ভ্যাকসিনের সুফল তার নিজের রোগীর উপর দিতে। একটা কথা বলবো, এটা কিন্তু একটা পার্সোনালাইজড থেরাপি, অর্থাৎ দেখুন প্রত্যেক জায়গায় মানুষের ক্যান্সারের কোড কিন্তু আলাদা, এটা কিন্তু কোড বেসড ভ্যাকসিন।
তাই মনে রাখতে হবে এটা আমাদের ভারতবাসীর উপর কতটা এফেক্টিভ হবে সেটা সময় বলে দেবে এবং সময় বলবে। পরীক্ষা নিরীক্ষাও করতে হবে। আগামী দিনে এই ভ্যাকসিন আমাদের ভারতীয়দের, আমাদের জিন, আমাদের এত বছরের ঐতিহ্য, সভ্যতা সবকিছু মাথায় রেখে কতটা আমাদের শরীর এটাকে নিতে পারবে, আদৌ এটা আমাদের শরীরে কাজ করবে কিনা, এবং সেটা দেখার জন্য ভারতেও এটা ট্রায়াল দরকার। ধন্যবাদ ডক্টর শুভ্রজ্যোতি ভৌমিক, ডক্টর মধুচন্দা কর, দুজনেই ছিলেন। ধন্যবাদ। আশায় বুক বাঁধি, নিশ্চয়ই একদিন ক্যান্সারের মতো মারণ রোগকেও আমরা হারাতে পারবো। করাপ্ট প্রশাসনকে যখন আমরা হারাতে পারছি, করাপ্ট ক্যান্সারাস সেলকেও একদিন হারাতে পারবো। আশায় বুক বাঁধুন। জয় হিন্দ।